যখনই খবরের কাগজ কিংবা নিউজ চ্যানেল খুলে বসেন, একটা জিনিস বারবার চোখে পড়বে, কোথাও না কোথাও যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের কেন্দ্রে প্রায়ই থাকে ইসরায়েল। কখনো গাজা, কখনো লেবানন, কখনো আবার সরাসরি ইরানের সঙ্গে টানটান উত্তেজনা। শুধু তাই নয়, যুদ্ধে মিত্রদের পাশেও থাকে অস্ত্র দিয়ে। তখন মাথায় একটা প্রশ্ন উকি দেয়, এই দেশটা এত অস্ত্র পায় কোথা থেকে? এমন না যে এটা কোনো বিশাল সুপার পাওয়ার, আয়তনে ছোট, জনসংখ্যাও খুব বেশি না, কিন্তু যুদ্ধের সময় দেখে মনে হয় অস্ত্রের যেন শেষ নেই, যেন একটা অদৃশ্য গুদাম আছে যেখান থেকে প্রয়োজন মতো সব বেরিয়ে আসে। চলুন আজ ইসরায়েলের অস্ত্রের হিসেবের খাতা খুলে বসি। প্রথমেই একটা ছোট্ট টাইম মেশিনে চলে যাই 1967 সালে। সেই সময়ের এক বড় যুদ্ধ, আরব ইসরায়েল যুদ্ধ। 1967 সাল ইসরায়েলকে একটা বড় শিক্ষা দিয়েছিল, অন্যের উপর ভরসা করে টিকে থাকা যাবে না। এই শিক্ষাটাই বেশ ভালোভাবে রপ্ত করেছিল ইসরায়েল। তারপর থেকেই তারা মিশনে নামে নিজেদের অস্ত্র নিজেরাই বানাবে। ভাবুন তো, এক সময়ের স্রোতে গড়ে ওঠা ছোট্ট দেশটা ধীরে ধীরে তৈরি করে ফেলল বিশাল এক অস্ত্র শিল্প। আজ তারা শুধু বন্দুক বা বোমা না, ড্রোন, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, সাইবার যুদ্ধ প্রযুক্তি, এমনকি স্যাটেলাইট পর্যন্ত তৈরি করে। আপনি হয়তো নাম শুনেছেন আয়রন ডোম। আকাশে উড়ে আসা রকেটকে মাঝ আকাশেই ধ্বংস করে দেয় এই সিস্টেম। এর সাথে আছে ডেভিড স্লিং আর অ্যারো মিসাইল সিস্টেম। এক একটা যেন সাইফাই সিনেমার জিনিস। মানে ইসরায়েল শুধু অস্ত্র ব্যবহার করে না, অস্ত্র বানায়, আবার সেই অস্ত্র বিক্রিও করে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যুদ্ধ করে, আবার সেই যুদ্ধের জিনিস বিক্রিও করে টাকা আয় করে। এবং এটিই তার আয়ের অন্যতম উৎস। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বলছে, ইসরায়েল এখন বিশ্বের 7ম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ। তাদের অস্ত্র যায় ইউরোপ থেকে এশিয়া, আফ্রিকা থেকে আমেরিকা, সব জায়গায়। আপনি যুদ্ধ করছেন, আবার একই সাথে অস্ত্র বিক্রি করে টাকা কামাচ্ছেন। এটা যেন একদিকে আগুন লাগানো, অন্যদিকে সেই আগুন নেভানোর পাইপও বিক্রি করা। তবে এখানেই গল্প শেষ না। আবার আসি তার বড় ভাইয়ের কথায়। যতই ইসরায়েল নিজে অস্ত্র বানাক, তাদের সবচেয়ে বড় শক্তি কিন্তু বাইরে থেকে আসে, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে। সংখ্যাটা শুনলে একটু থমকে যাবেন। ইসরায়েল যে অস্ত্র আমদানি করে তার প্রায় 68% আসে আমেরিকা থেকে। মানে প্রতি 10টা অস্ত্রের মধ্যে প্রায় 7টাই আমেরিকার। শুধু তাই না, 1948 সাল থেকে এখন পর্যন্ত আমেরিকা ইসরায়েলকে $130 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে। আর এই সহায়তার বড় অংশই সামরিক। আরেকটু সহজ করে বলি, আপনার এক বন্ধু আছে যে নিয়মিত আপনাকে টাকা দেয়, অস্ত্র দেয়, আবার বলে চিন্তা করিস না, আমি আছি। এই বন্ধুটা হচ্ছে আমেরিকা। 2026 সালেও এই সম্পর্ক থামেনি। নতুন করে $667 কোটি অস্ত্র প্যাকেজ অনুমোদন হয়েছে। এর মধ্যে আছে অত্যাধুনিক যুদ্ধ বিমান F-35, F-15, যেগুলো আকাশে উড়ে গেলে প্রায় অদৃশ্য হয়ে যায়। এখন প্রশ্ন আসতে পারে, শুধু আমেরিকাই? না, আরও আছে। ইসরায়েলের দ্বিতীয় বড় অস্ত্র সরবরাহকারী হলো জার্মানি। তারা মূলত দেয় যুদ্ধজাহাজ, সাবমেরিন, টর্পেডো। এরপর আছে ইতালি, আর অতীতে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, সবাই কোনো না কোনোভাবে এই চক্রে ছিল। তবে এখানে একটা মজার টুইস্ট আছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর অনেক দেশ বলেছে, না, আর অস্ত্র দেব না। কেউ আংশিক বন্ধ করেছে, কেউ পুরোপুরি। কিন্তু বাস্তবতা, গল্পটা এত সোজা না। কারণ পুরনো চুক্তি তো আছেই, নতুন করে না দিলেও আগে যা ঠিক হয়েছিল তা তো চলছেই। আবার পরোক্ষ পথেও অনেক কিছু পৌঁছে যায়। আর সবচেয়ে বড় কথা, আমেরিকা তো এখনো থামেনি। এজন্যই অনেক নিষেধাজ্ঞা থাকলেও ইসরায়েলের অস্ত্রের প্রবাহ কখনো থেমে যায়নি। এবার আসি টাকার কথায়। যুদ্ধ মানেই টাকা, অনেক টাকা। গাজায় 2 বছরের বেশি সময় ধরে যে যুদ্ধ চলছে, সেখানে হাজার হাজার মানুষ মারা গেছে, অবকাঠামো প্রায় ধ্বংস। কিন্তু এই যুদ্ধ চালাতে যে অর্থ দরকার, সেটা আসে কোথা থেকে? প্রথমত, নিজস্ব অর্থনীতি, প্রযুক্তি, সাইবার, প্রতিরক্ষা, এই খাতগুলো থেকে ইসরায়েল বিপুল আয় করে।
দ্বিতীয়ত, অস্ত্র রপ্তানি। 2024 সালে তাদের অস্ত্র বিক্রির পরিমাণ ছিল প্রায় $14.8 বিলিয়ন। 2025 সালের রিপোর্ট এখনো হাতে আসেনি, তবে তা বেড়েছে এটা নিশ্চিত। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিদেশি সহায়তা, বিশেষ করে আমেরিকার। এই তিনটা মিলিয়ে একটা শক্তিশালী ফান্ড তৈরি হয়, যেটা দিয়ে তারা একাধিক ফ্রন্টে যুদ্ধ চালাতে পারে। এখন যদি পুরো ছবিটা একসঙ্গে দেখেন, তাহলে বুঝবেন ইসরায়েল একা না। এটা একটা নেটওয়ার্ক। নিজস্ব উৎপাদন আছে, বাইরের সরবরাহ আছে, আবার সেই অস্ত্র বিক্রি করে নতুন টাকা আসছে। একটা চক্রের মতো অস্ত্র বানায়, ব্যবহার করে, বিক্রি করে, আবার নতুন অস্ত্র বানায়। আমরা বাইরে থেকে দেখি ইসরায়েল যুদ্ধ করছে, আসলে সে যুদ্ধ তৈরি করছে। আর ভেতরের গল্পটা অনেক বড়। এটা অর্থনীতি, রাজনীতি, প্রযুক্তি আর আন্তর্জাতিক সম্পর্কের এক জটিল জাল। আর এই জালের মাঝখানে দাঁড়িয়ে একটা দেশ, সে জানে যুদ্ধ শুধু মাঠে হয় না, যুদ্ধ হয় কারখানায়, ব্যাংকে আর কূটনীতির টেবিলে। ওরা নিজেরাও বানায়, অন্যরাও দেয়, আর যুদ্ধটাই তাদের একটা ব্যবসায় পরিণত হয়েছে। আর এই কারণেই হয়তো যখনই কোনো সংঘাত শুরু হয়, আমরা বারবার একই রকম দৃশ্য দেখি। অস্ত্র ফুরায় না, যুদ্ধ থামে না, কারণ যুদ্ধের পেছনে শুধু লোভ না, একটা পুরো সিস্টেম কাজ করে, আর সেই সিস্টেমটাই আসল শক্তি।